আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের একটা অত্যন্ত চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড, সেটা 2019 সালের এপ্রিল মাসে সংঘটিত হয়। সেটা হচ্ছে ফেনী জেলার সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সাইক্লোন সেন্টারের 3য় তলায় তৎকালীন সময়ে আলিম পরীক্ষার্থী, যিনি ইতিপূর্বে 2টি পরীক্ষা দিয়েছিলেন, ঘটনার দিন তার আরবি প্রথম পত্রের পরীক্ষা ছিল। এই হতভাগ্য ছাত্রীর নাম হচ্ছে নুসরাত জাহান রাফি, যারা আপনারা সবাই নুসরাত বলে জানে এবং বাংলাদেশের মানুষের কাছে নুসরাত হত্যাকাণ্ড বলে পরিচিত। সেই মামলায় আপনারা জানেন নিম্ন আদালত 16 জন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। সেই 16 জন মৃত্যুদণ্ডের রায়ের পরে আপনারা এও জানেন যে আমাদের ফৌজদারি ব্যবস্থায় নিম্ন আদালত কোন ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় দিলে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল হাইকোর্ট বিভাগ সেই দণ্ডটা মঞ্জুর না করেন রেফারেন্স আকারে, ততক্ষণ পর্যন্ত দণ্ড কার্যকর হয় না। সেই হিসেবে এই রেফারেন্সের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত 16 জন অভিযুক্ত দণ্ডিত ব্যক্তি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিজ নিজ দায়িত্বে আপিল দায়ের করেন। সবগুলো শুনানি চলছিল। আমাদের মাননীয় বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি AK-M রাশিদুজ্জামান রাজা দ্বৈত বেঞ্চে। আপনারা জানেন অতি সম্প্রতি রামিসা হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নারী এবং শিশু নির্যাতন আইনের অধীনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলার ক্ষেত্রে রেফারেন্স এবং আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেছেন। এটি হচ্ছে সেই বিশেষ বেঞ্চ। বিশেষ বেঞ্চ গঠনের পরে রাষ্ট্রের পক্ষ থেকে, অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমি বলেছিলাম যে প্রত্যেকটি মামলার জন্য আমাদের সুনির্দিষ্ট প্রসিকিউশন টিম থাকবে, যারা এই মামলার শুনানি করবে। গুরুত্ব বিবেচনায় এই সমস্ত কোন মামলার ক্ষেত্রেই আমাদের পক্ষ থেকে মুলতবি চাওয়া হবে না এবং ইতিমধ্যেই সেই কোর্টে প্রায় 20টির মতো মামলা নিষ্পন্ন হয়েছে। আজকে অতীব আলোচিত মামলা নুসরাত হত্যা মামলার আপিল রেফারেন্স নিষ্পত্তি হল। আমাদের পূর্ব এই মামলার শুনানির ক্ষেত্রে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির আমার ডান পাশে আছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইমাম হোসেন তারেক আমার পাশে আছেন, আমাদের সহকারী অ্যাটর্নি জেনারেল আখি, সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফ, সহকারী অ্যাটর্নি জেনারেল মোতালেব সহ যারা দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন পর্যন্ত এই মামলার বিচার এবং আপিল নিষ্পত্তির ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন। আমি নিজেও রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলার রায়ের বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে বক্তব্য দিয়েছি, আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকে রায়ের জন্য নির্ধারণ করেছিলেন। আজকে আপনারা সবাই উপস্থিত ছিলেন। সুদীর্ঘ সময় দিয়ে আদালত তার পর্যবেক্ষণে প্রত্যেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন এবং সবশেষ আদালতের মূল যে রায় সেটি আমি আপনাদেরকে বলছি। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং সাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। এই 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। তারা হল জনাব নুরুদ্দিন, জনাব শাখাওয়াত হোসেন জাবেদ, জনাব সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং মিস উম্মে সুলতানা পপি। আদালত বলেছেন যেহেতু তারা এতদিন পর্যন্ত নির্জন কারাবাসে ছিলেন, কন্ডেম সেলে, সুতরাং এই 4 জনকে অবিলম্বে যেন নিয়মিত কারাগারে স্থানান্তর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালায় দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। তারা হলেন কামরুন নাহার মনি, ঘটনার সময় যিনি গর্ভবতী ছিলেন, হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম 2, কারণ শামীম একজন, যার নাম হচ্ছে সাদাত হোসেন শামীম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ হচ্ছে শামীম 2, তার নাম হচ্ছে মোহাম্মদ শামীম, আপনারা আবার কনফিউজ করে ফেলেন না। ইফতেখার উদ্দিন রানা, রুহুল আমিন,
আফসার উদ্দিন এবং মাকসুদ কাউন্সিলর, এই 10 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন রায়ের শেষাংশে আদালত এই মামলার যে রায় দিয়েছে নিম্ন আদালতের বিচারক মামুনুর রশিদ সম্পর্কে একটা পর্যবেক্ষণ দিয়েছেন এবং মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই ধরনের সেন্টেন্সটাকে বলেছেন মাইন্ডলেস অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। এখানে আপনাদের বেশ কয়েকটি বিষয় হয়তো আপনাদের প্রশ্ন আসবে, কিন্তু আমার কতগুলো বিষয় আপনাদেরকে জানানো দরকার। সেগুলো আমার মনে হয় যে আদালত সম্পর্কিত রিপোর্টিং এর ক্ষেত্রে আপনাদের সতর্কতার জন্য প্রয়োজন হতে পারে। আপনারা দেখেছেন রায়ের পরও আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করে আমি যে আদালতের রায়টি শুনেছি সেটা সঠিক আছে কিনা তা যাচাই করেছি এবং আদালত সেটাই বলেছেন যে হ্যাঁ এটাই আমরা রায় প্রদান করেছি। এখানে ঘটনাস্থল তো আগেই বলেছি সোনাগাজী পৌরসভার সেই সাইক্লোন সেন্টার মাদ্রাসার মধ্যে এই পরীক্ষার্থী ছিলেন। এদিন তার 2টি পরীক্ষায় তিনি ইতিমধ্যেই অংশগ্রহণ করেছিলেন। এই দিন ছিল 3য় পরীক্ষার দিন, আরবি প্রথম পত্রের পরীক্ষা। ঘটনার সময় তার বান্ধবী যে কিনা পূর্ববর্তী ঘটনা অর্থাৎ জনাব SM সিরাজউদ্দৌলা 27/3/2019 তারিখে এই সেখানকার দপ্তরি নুরুল আমিনের মাধ্যমে আমাদের এই ভিকটিম নুসরাত জাহান রাফিকে তার অফিসে ডেকে নেন এবং তার শ্লীলতাহানি করেন। এমনকি সাক্ষ্য প্রমাণে এও এসেছে যে পরীক্ষার আধা ঘন্টা আগে তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি উত্তরপত্র সরবরাহ করবেন এমন একটি বিষয়ও এর মধ্যে আছে। কিন্তু নুসরাত জাহান রাফি তার এই অনৈতিক প্রস্তাবে রাজি হননি এবং তিনি তার যে কোনো অনৈতিক প্রস্তাবে অস্বীকার করেছেন। এই ঘটনার উপরে প্রিন্সিপাল সুপার SM সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পূর্বের একটি মামলা হয়। মামলাটি হয় 27শে মার্চ 2019 তারিখে, যে মামলায় সিরাজউদ্দৌলা সাহেব কারাগারে অন্তরীণ তখনও ছিলেন। কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় এই যে নুসরাত জাহান রাফির প্রতি শ্লীলতাহানির যে চেষ্টার মামলা, সেই মামলাটি দায়ের করেছিলেন তার মা শিরিনা আক্তার, যেটা ছিল সোনাগাজী থানার মামলা নম্বর 24, তারিখ ছিল 27/3/2019। মূলত এই মামলা প্রত্যাহার এবং সিরাজউদ্দৌলার কারাগার থেকে বেরিয়ে আসাটা থেকেই এই ঘটনার উৎপত্তি এবং সূত্র বলে হাইকোর্ট বিভাগ তার পর্যবেক্ষণে বলেছেন। হাইকোর্ট বিভাগ তার পর্যবেক্ষণে সুস্পষ্টভাবে বলেছেন 27শে মার্চ 2019 তারিখে সুপার SM সিরাজউদ্দৌলা যদি নুসরাত জাহান রাফিকে তার রুমে ডেকে এই ধরনের শ্লীলতাহানির চেষ্টা না করতেন এবং এই ধরনের অন্যায় প্রস্তাব না দিতেন তাহলে পরবর্তী কোনো ঘটনা হয়তো ঘটত না। পরবর্তী ঘটনা বলতে এমন যে তার মামলায় কারাগারে যাওয়া, কারাগারে আটক থাকা, তার মুক্তির জন্য মানববন্ধন করা, তার মুক্তির বিপক্ষে মানুষের অবস্থান করা, সমাজের মধ্যে একটা বৈপরীত্য দ্বন্দ্ব সৃষ্টি করা, এগুলো ঘটত না। এখানে আদালতের কাছে সুস্পষ্টভাবে আসেন যে কারাগারে উপস্থিত থাকা অবস্থায় SM সিরাজউদ্দৌলার সঙ্গে এই মামলার আসামিরা তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি সুস্পষ্ট ভাষায় বলেন যে নুসরাত জাহান রাফির উপরে চাপ সৃষ্টি করতে হবে যেন সে পূর্বের মামলা অর্থাৎ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত শ্লীলতাহানির মামলাটি প্রত্যাহার করে। যদি কোনো কারণে রাফি এই মামলা প্রত্যাহার না করে তাহলে তাকে হত্যা করা এবং এমনভাবে হত্যা করা যেন মানুষ মনে করে এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়। এবং শুরুতেই এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বেশ কয়েকটা আসামির মধ্যে ছিল, যেটা অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে। এবং আপনারা জানেন যে এই মামলার শুরুতেই নুসরাত জাহান রাফির ভাই বাদী মাহমুদ আল হাসান নোমান শুরুতে 8 জনকে আসামি করলেও পরবর্তীতে তার বোনের যে ডাইং ডিক্লারেশন মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড তদন্তকারী সংস্থার কাছে সরবরাহ করেছেন। শুধুমাত্র সেগুলোর বাইরেও একজন মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণ করেছেন আদালত
যে আমি আগেই বলেছি, আবারও বলছি যে ঘটনার সঙ্গে সঙ্গে তাকে একটি সিএনজি করে সোনাগাজী হেলথ কমপ্লেক্সে নেওয়া হয়। যেহেতু সে অগ্নিদগ্ধ ছিল, সেখান থেকে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন এবং তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে যখন ভর্তি করা হয়, তার শরীরের 75 থেকে 80% পুড়ে যায়। এখানে যে মূল বিষয়টি মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, কোন মানুষ যখন সুনিশ্চিত জানেন তিনি মারা যাবেন, সেই সময় কোনো ব্যক্তিকে তিনি অন্যায়ভাবে কিংবা অন্য কোনো বিবেচনায় তাকে জড়ান না। নিহত নুসরাত জাহান রাফি তার মৃত্যুকালীন জবানবন্দিতে কারা তাকে আগুন দিয়েছে কিংবা কারা তাকে ম্যাচ জ্বালিয়ে দিয়েছে এ কথা কিন্তু বলেননি। তিনি সুস্পষ্টভাবে বলেছেন 4 জন ব্যক্তির কথা। এখন এই 4 জন ব্যক্তির কথা বলতে গিয়ে আদালত তার ভাইয়ের সরবরাহকৃত অডিও রেকর্ড কিংবা ভিডিও রেকর্ড, আরেক ভাই কর্তৃক রেকর্ডীয় ভিডিও রেকর্ড, তার বক্তব্য অনুযায়ী তিনি ঢাকা আসার পথে কুমিল্লাতে তার বক্তব্য রেকর্ড করেছেন। সেগুলো হচ্ছে বড় বিবেচনায় নিয়েছে যে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, এই ওনার নাম হচ্ছে 81 নম্বর সাক্ষী উবাইদুল ইসলামের যে মৃত্যুকালীন জবানবন্দি এবং সেখানকার নার্স সহ তাদের সাক্ষ্য, সেটা আদালত সাক্ষ্য হিসেবে গ্রহণ করে বলেছেন যে ফেনীর সোনাগাজীতে ঘটনাস্থল হলেও বার্ন ইউনিট পর্যন্ত আসতে সময় লেগেছে মাত্র 7 ঘন্টা। এই 7 ঘন্টার সময়ের মধ্যে ডাক্তার নিহত নুসরাত জাহান রাফির মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করেছেন। সুতরাং রাফির পক্ষ থেকে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে জড়ানো কোনো সুযোগ ছিল না। সুতরাং ডাক্তার উবায়দের এই যে মৃত্যুকালীন জবানবন্দির রেকর্ডটাকে আদালত অলঙ্ঘনীয় এভিডেন্স হিসেবে গ্রহণ করেছেন এবং তার জবানবন্দিটাকে এই রায়ে দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেছেন। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে এই বেনিফিটটা কিভাবে দিল? সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা সম্পর্কে সুস্পষ্ট আদালতের অবজারভেশন, তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত শ্লীলতাহানির মামলা প্রত্যাহারের জন্য রাফির উপরে চাপ দেওয়া সত্ত্বেও সে মামলা প্রত্যাহারে রাজি না হয়, তার পরিকল্পনা নির্দেশনা মোতাবেক তাকে প্রথমত ঘটনার দিন পরীক্ষা কেন্দ্র থেকে মিথ্যা কথা বলে, মিথ্যা কথাটা কি ছিল যে তার বান্ধবী নিশাতকে সাইক্লোন সেন্টারের ছাদের উপরে কে বা কেউ আহত করছে। নিশাত ছিল তার পূর্বের মামলার সাক্ষী, যে সিরাজউদ্দৌলা তাকে শ্লীলতাহানি করেছিল, তার সাক্ষী ছিল নিশাত। সে পরীক্ষার কেন্দ্রে ঢোকার সঙ্গে সঙ্গে তার কাগজপত্র নিয়ে নিশাতের খোঁজে সে সাইক্লোন সেন্টারে গেছে এবং সাইক্লোন সেন্টারে সেখানে গিয়ে নিশাতকে পায়নি। 4 জন ব্যক্তি আলটিমেটলি তাকে, এখানে আদালতের সুস্পষ্ট অবজারভেশন হচ্ছে মৃত্যুদণ্ড বহালপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেন শামীম নুসরাত জাহান রাফিকে আটকে রাখে এবং একজন হাত বাঁধে এবং কেরোসিন ঢালে এবং আগুন দেয়, ম্যাচ দিয়ে আগুন দেয়। এই যে বেনিফিটটা যেটা বলেছেন, সেখানে সাক্ষ্যদের মধ্যে আলটিমেটলি কে হাত ধরেছে এবং কে আগুন দিয়েছে, এই বিষয়টার একটা কনফিউশনের কারণে বাকি যে 4 জনের আসামির কথা বললাম, সেই 4 জন যারা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়েছেন তার একটা বেনিফিট তারা পেয়েছে। কারণ সুনির্দিষ্টভাবে এখানে আরেকটা বিষয়, মৃত্যুকালীন জবানবন্দিতে নুসরাত জাহান রাফি কিন্তু সুনির্দিষ্ট কোনো আসামির নাম বলে নাই, কিন্তু সার্কামস্টান্সিয়াল পারিপার্শ্বিক সমস্ত সাক্ষ্য থেকে সুস্পষ্ট ভাষায় প্রমাণিত হয়। আর আসামিরা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে যে কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে। এই সামগ্রিক বিবেচনায় আদালত রায় দিয়েছেন। মূল কথা হচ্ছে 2 জনের মৃত্যুদণ্ড বহাল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 10 জন হচ্ছে বেকসুর খালাস। রায় প্রদানকারী বিচারকের সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ তাকে দায়রা মামলা থেকে অব্যাহতি দিতে আইন মন্ত্রণালয়, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা। তাদের যারা মৃত্যুদণ্ড ছেড়েছিল এরকম ব্যক্তি যাদের 4 জনকে কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। আমি আগে বলেছি নামগুলো: নুরউদ্দিন, শাখাত হোসেন জাবের, সাইফুর রহমান জুবায়ের এবং উম্মে সুলতানা পপি। আদালত বলেছে অবিলম্বে তাদেরকে নির্জন কারাবাস অর্থাৎ কন্ডেম সেল থেকে বের করে স্বাভাবিক
আসামিরা কয়েদিরা যে সেলে থাকে সেই সেলে স্থানান্তর করার জন্য আদালত রায়ের মধ্যে নির্দেশনা দিয়েছে। দেখুন, এখানে তো রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের কাজ হচ্ছে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয়েছে কিনা। আজকে আদালত রায়টি দিয়েছে, আদালত তার অবজারভেশন বলেছে, কিন্তু আমরা তো সার্টিফাইড কপি দ্রুততম সময়ের জন্য আমরা আবেদন করব এবং আমরা দেখব যে আদালত রায় দেওয়ার ক্ষেত্রে যাদেরকে শুধুমাত্র খালাস দিয়েছে এমনই না, যারা দণ্ডপ্রাপ্ত হয়েছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন কিংবা ফাঁসির দণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়েছেন, তাদেরটাও আমাদের প্রচলিত আইনি ব্যাখ্যা অনুযায়ী সঠিক আছে কিনা এবং সেটা দেখে পর্যবেক্ষণ করেই আমরা প্রকৃতপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করব কি করব না। না, এই কথা এই মুহূর্তে মন্তব্য করার কোনো সুযোগ নাই, কারণ আমাদের দেখেন আমাদের নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত রায় তো শেষ না, এমনকি এই হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায়টাও কিন্তু শেষ নেই। আপনারা কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞাসা করলেন এই রায়ের বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে আপিল করবেন কিনা। যেহেতু আমাদের বিচারিক প্রক্রিয়ার মধ্যে কোনো একটা আদালতের রায়ে অসন্তুষ্ট হলে সংক্ষুব্ধ পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে, রাষ্ট্রের সুযোগ আছে, সে সুযোগ তো আমাদের রয়েছেই বিচারিক আদালতে। তবে আপনাকে যে কথা বলতে পারি, যেহেতু বিচারক যিনি রায় দিয়েছিলেন তার সম্পর্কে আদালতের একটা শক্ত অবজারভেশন আছে, তো সেক্ষেত্রে আদালতের আমার মনে হয় আইন মন্ত্রণালয় বিবেচনা করবে। তবে এই রায়টিকে আপনি যেভাবে বলছেন, এই রায় তো বহাল আছেই, রায় তো আংশিক বহাল আছে। নিম্ন আদালত কর্তৃক, নিম্ন আদালতের বিচারক কর্তৃক রায়ের তো কমপক্ষে 6 জনের বিষয়ে রায় তো বহাল আছে। কোর্ট যেই অবস্থায় গেছে এখন, কোর্ট একটা তো রায় দিয়েছে, এখানে মিডিয়া ট্রায়ালের একটা বিষয় আসতেছে, শুনানি তো এটা আসছিল। এখন তো বিচারকরা তো রায় দিতে ভয় পাবে ইন ফিউচারে, যদি এই ধরনের ঘটনা কোনো বিচারের বিরুদ্ধে যদি অ্যাকশনও যায় হাইকোর্ট, ইন ফিউচারে যদি কোনো মিডিয়া ট্রায়ালও হয়, দেখবেন যে কোর্ট খালাস দিয়ে দিচ্ছে সবাইকে। সেক্ষেত্রে কি বলবেন এটাকে? না, এটা তো কেন পারবে, বিচারকরা তো তাদের প্রত্যেকের বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে নির্ভীক থাকবেন। তারা বাইরের যে কোনো বিষয়ের ব্যাপারে তারা আদালত বিচার করবে তার সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। বাইরে কোথায় কে কি বললো, কিভাবে কি করলো, সে কারণে তো বিচারকের রায় প্রভাবিত হতে পারে না। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে পারি, বিচারকরা নির্ভীকভাবে কাজ করবেন, আইনের মধ্যে থেকে কাজ করবেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী ব্যক্তিকে সাজা দিবেন, নির্দোষ ব্যক্তিকে খালাস দিবেন। এটা তো আইনের শাশ্বত বাণী। সুতরাং আর আপনি যে কথাটি বললেন এটা কিন্তু ঢালাও না। কোনো কারণে একজন বিচারক আমাদের তার সম্পর্কে যে অবজারভেশন আজকের আদালতের, সেটা শুধুমাত্র ওই বিচারকের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য সকল বিচারকের ক্ষেত্রে তো প্রযোজ্য হবে না। এটা আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।